সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না। অভিমত রিজভির, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে। সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার আদায় করে ছাড়বে জামায়াত। রংপুরের সমাবেশে আমির ভোট কেন্দ্র দখলের সুযোগ পাবে না কেউ। যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। জুলাই আগস্টের মধ্যে জাতীয় সনদ চায় এনসিপি। ঠাকুরগাঁও দিনাজপুরে পদযাত্রা। নতুন করে স্বৈরাচার তৈরি হলে রুখে দেওয়ার ঘোষণা। সরকারের সেরা নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার, বলেন জ্বালানি উপদেষ্টা। পালিয়ে যায় এমন লোককে নির্বাচিত না করার আহ্বান। কুমিল্লার মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি। গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম। গৃহবধূর ভিডিও ছড়ানোর মূলে দুই ভাইয়ের বিরোধ। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ড্রোন শিল্পে বিনিয়োগ বাড়ছে ভারত। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে ২,০০০ কোটি রুপি অনুদান। এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা বিসিবির। ১ বছর পর দলে ফিরল সাইফুদ্দিন ও নাইম শেখ, নেই শান্ত রানা। দর্শক, আমন্ত্রণ সংবাদ প্রাতে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া যুদ্ধি। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যদি বিএনপির কেউ জড়ায় তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর এনসিপি নেতার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বললেই সংবিধান বাতিল হয়ে যায় না। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা ৫ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগের নিজেদের ভুলে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সচিবালয় সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসর রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিও জানান তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্টে আমরা বাকিটা জানব। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারা দেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। লন্ডন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল, তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে। এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে না। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআরের কথা বলছেন, যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছেন, তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন। এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, 111-এর সময় নির্বাচন ছিল বিতর্কিত। পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পর ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তা বিগত 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করেছিল, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ বলে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
বলে নির্বাচন নিয়ে বহু ধরনের ষড়যন্ত্র চলছে। মৌলিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ার ঘোষণাও দেন তিনি। একই কর্মসূচি থেকে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মাহমুদ রকি। প্রায় ১৭ বছর প্রকাশ্যে আসতে না পারা জামাত বড় শোডাউন দেখালো রংপুরে। ঐতিহাসিক জেলা স্কুল মাঠে মহাসমাবেশ হয়ে ওঠে লোকে লোকারণ্য। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে পাশে বসিয়ে শুরু হওয়া সমাবেশে বক্তৃতা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। দীর্ঘ ১ বছর পেরিয়ে গেল, ৭ জন তারা কারাগারে এবং ২৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আবু সাইদ সহ গণহত্যার বিচারের আওয়াজ ওঠে জামাত নেতাদের কণ্ঠে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও ওঠে। পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে ফেরা জামাত নেতা আজহার নিজেকে নির্দোষ দাবি করে স্মৃতিচারণ করেন। দলীয় নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচার ও ক্ষতিপূরণ চান আজহার। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। একসময় চাপার দখলে থাকা রংপুরে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আওয়ামী দুঃশাসন নির্যাতনের বর্ণনা দিয়ে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেন জামাত আমির। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। এই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। সমাবেশ থেকে বিভাগের ৮ জেলায় ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াত ইসলামী। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন তিনি। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানিয়েছে সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন রিপোর্ট। চলছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচি। এদিন সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দলটির নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে স্বৈরাচার ও চাঁদাবাজ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানান সার্জিস আলম। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও কেউ যদি আটোয়ারী উপজেলাতে একদম ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছে এখানে আমার নাম ভাগে 1 টাকা নেই, মনে করবেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেই কাজ হওয়ার যৌক্তিক কাজ সেটা এমনিতে হবে, যেটা না হওয়ার কোটি টাকা দিলেও হবে না। সেখান থেকে পরে পদযাত্রাটি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আগে থেকে এনসিপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। এ সময় তারা বিচার সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানান। আমাদের জুলাই সনদ দেওয়ার জন্য যারা বাধা দিচ্ছেন, আপনার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। আমরা যে আন্দোলনের মধ্যে আহত হয়েছি, আমরা যারা গুলি খেয়েছি, আমাদের ভবিষ্যৎ কি? যে সব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন, আমরা বলবো আপনারা দ্রুত সংস্কারে সহযোগিতা করেন, সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হোক। শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে, যে কোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে পদযাত্রাটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বরিশালে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিলে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাহলে জাতীয় পার্টির কোনো কার্যালয়ের একটি ইটও থাকবে না। মামলা প্রত্যাহার করতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পাশাপাশি জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানান তিনি। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিবাদে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে মশাল মিছিল করে দলটির নেতাকর্মীরা। মশাল মিছিল শুরু হওয়ার আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে দলটির কোনো কার্যালয় অক্ষত রাখা হবে না। যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোনো কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না। বক্তব্যে রাশেদ খান 24 ঘন্টার আলটিমেটাম দেন। বলেন, এ সময় মামলা প্রত্যাহার করতে হবে। এই ধরনের মবের দিকে আপনারা অগ্রসর না করতে চান তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে এই মামলা আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। পরে মশাল মিছিল নিয়ে বিজয়নগর পুরনো পল্টন মোড় প্রদক্ষিণ করেন গণ অধিকার পরিষদ। সেখানে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মশাল মিছিল শেষে সমাপনী বক্তব্যে রাশেদ খান বলেন, মামলা থাকার পরও সরকার জিএম কাদেরকে গ্রেপ্তার করেনি। তাকে গ্রেপ্তার না করা হলে বুঝে নিতে হবে সরকার ভারতকে ভয় পায়। যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার করার সাহস না করেন তাহলে আমি বলবো জিএম কাদেরের বাপ ভারতের ভয়ে আপনারা আছেন, এই সরকার ভারতের ভয়ে আছে। কোনো মব ভায়োলেন্স হোক সেটা গণ অধিকার পরিষদ চায় না বলেও জানান তিনি। আমাদের বিরুদ্ধে যে ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়ায় জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে একথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে বলেও জানান তিনি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কুমিল্লার মুরাদনগরে মা ও তার 2 সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। গ্রেফতার আতঙ্কে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে আকুবপুর ইউনিয়নের কোড়ইবাড়ি গ্রামে মা, ছেলে, মেয়ে সহ একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনে এলাকাবাসীকে খেপিয়ে নৃশংস এই ঘটনা ঘটানো হয়। তবে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহ পরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহ পরান। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আলী আকাশের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরের এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার নেপথ্যের কারিগরদের ধরতে মাঠে নামে র্যাব। এই ঘটনার মূল আসামিরা গ্রেপ্তার হলেও ওই নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা ছিল ধরাছোঁয়ার বাইরে। এটা শাহপরান জানতো। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 11। গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি।
শুক্রবার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক জানান, মূল আসামি ফজর আলীর ছোট ভাই শাহপরান। ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ইতিপূর্বে বিরোধের জেরে মব তৈরি করে এমন ঘটনা ঘটানো হয়। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনেই এই মহিলাকে উত্ত্যক্ত করতে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। র্যাব জানায়, অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহপরান। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, এট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাব 11-র অধিনায়ক। তদন্ত হোক, অলরেডি 4 জন অ্যারেস্ট। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার লক্ষণের মিল থাকায় রোগ নির্ণয় করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এইচ হিমেলের রিপোর্ট। শুক্রবার রাজধানীর মহাখালী উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে কাতরাতে দেখা যায় রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, যথাযথ চিকিৎসা পেলেও কিছু টেস্ট করাতে হয় বাইরে থেকে। সব ধরনের টেস্ট হাসপাতালে হলে কম হয় ভোগান্তি। আমার স্থায়ী 6 দিন যাবতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। ট্রিটমেন্টটা আসলে সাথে সাথে ট্রিটমেন্টটা পাওয়া যায় না, এগুলো 4-5 ঘন্টা পরে ট্রিটমেন্টটা পাওয়া যায় আর কি। রোগীর স্যাম্পল নিয়ে বাইরে যাওয়া, আবার আসা, রিপোর্ট নিয়ে আসা, এটা একটা হ্যাম্পার। এটা আমাদের জনগণের জন্য একটা কষ্টকর। আর আমরা রোগীকে নিয়ে তো সবসময় আর দৌড়াদৌড়ি করতে পারবো না। আমি চাই সবগুলো টেস্ট হোক, সরকারি হাসপাতাল, আমরা সরকারের সেবাটা চাই। বেশিরভাগ রোগী আক্রান্ত জ্বরে, কারো ডেঙ্গু, কারো চিকুনগুনিয়া। করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে। এবছর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 589 জন, আর মারা গেছে 23 জন। ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কর্মীদের অসুবিধা হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা, কারণ সবার লক্ষণগুলো মিলে যাচ্ছে। তো সেই হিসাবে জনগণকেও আমরা সতর্ক হওয়ার আহ্বান জানাবো। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন দেখবে যে বাচ্চাদের অনেক সময় ঘেমে যায়, মাথা ঘামে, চুলের নিচে, গলার এদিকে ঘামে, তো একটু স্পঞ্জিং করা, সুতি কাপড় পরানো, সুতির যেসব জামা কাপড় আছে, তারপর হচ্ছে ব্রাইট কাপড় কম পরানো, যেন বাচ্চা হচ্ছে আপনার গরমটা কম লাগে বাচ্চা। তো সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ধুলাবালি থেকে দূরে থাকে। সারা বাংলাদেশ থেকে যেহেতু রোগী পাঠায়, তো ইনিশিয়ালি যেমন আজকের দিনের কথা বলতে পারি, আপনার হচ্ছে ইমার্জেন্সিতে আমরা অ্যাডমিশনের রোগী খুব কম পেয়েছি। ম্যাক্সিমামই আউটডোর বেসিসের পেশেন্ট। 2 দিনের জ্বর বা 2 দিনের ঠান্ডা কাশি, বা কারো জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে, তারপর ইমপ্রুভ হচ্ছে না। ভাইরাস জ্বর সহ ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধ ও প্রাণঘাতী করোনার আক্রান্ত ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 204 জন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারণ মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, ঢাকা বিভাগে 22 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 19 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 38 জন, ময়মনসিংহ বিভাগে 5 জন ও রাজশাহী বিভাগে 10 জন রয়েছেন। তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম হাজি ওসমান ওগলুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার ইস্তাম্বুলে অবস্থিত তুরস্কের ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়। বৈঠকে দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হন দুজন। বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ সম্পর্কে ইব্রাহিম হাজি ওসমান ওগলুকে অবহিত করেন ক্রীড়া উপদেষ্টা।
এ সময় তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে তুর্কি ফুটবলের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরেন। ঢাকার কাঁচা বাজারগুলোতে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। ঈদের পর থেকে চালের দামও বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এর জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। সরবরাহ কম থাকার কথা বলছেন বিক্রেতারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ঢাকার বাজারে আবারও নিত্যপণ্যের দামে অস্থিরতা। সবজি, চাল ও মাছের বাজারে লেগেছে বাড়তি উত্তাপ। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। সবজি বাজারে গাজর ও টমেটোর কেজি 130 টাকা ছুঁয়েছে, যা গত সপ্তাহে ছিল মাত্র 70 থেকে 80 টাকা। বেগুন 65, কাঁচামরিচ 80 আর আলু এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। বিক্রেতারা দেখাচ্ছেন সরবরাহ সংকটের অজুহাত। হঠাৎ দাম বাড়ছে, ওই যে বৃষ্টির কারণে হঠাৎ মালটা আইতেছে না, এই কারণে দামটা বাড়তি। দাম কমবে, আরো কয়েকদিন গেলে দাম কমে যাবে। চালের বাজারেও নেই স্বস্তি। মোটা চাল 55 থেকে বেড়ে 58 টাকা আর মিনিকেট 78 থেকে 85 টাকা কেজি প্রতি। দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। কিছু কনজিউমার কোম্পানি বছরের সিজনের প্রথমে যখন দেখা যায় ধান উঠে, ওরা কি করে হিউজ পরিমাণ চাল স্টক করে মজুত করে রাখে, যখন বাজারটা একটু বাড়ে তখন ওরা আস্তে আস্তে বাজারে দেয়। মাছের বাজারে তুলনামূলক কম পরিবর্তন। তেলাপিয়া ও পাঙ্গাস কিছুটা সাধ্যের মধ্যে হলেও দেশি মাছের দাম বরাবরই চড়া। ব্রয়লার মুরগির দাম রয়েছে অপরিবর্তিত। 1 ডজন ডিমের দাম এখন 120 থেকে 130 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি। ক্রেতারা বলছেন দাম বাড়ায় টান পড়েছে সাধ্যে। এখানে যার যত পয়সা আছে সে ভালো মাছ কিনে যাবে আর কি। আর যে কম বাজেটে আসবে তার জন্য খুব কঠিন। এর একটা লিমিটেশন থাকা দরকার, যে ইলিশ মাছের সর্বোচ্চ কত দাম হতে পারে। পেঁয়াজ রসুনটা একটু কম আছে, আদাটা এগুলো কম আছে, কিন্তু কাঁচা সবজি এগুলো আপনার অনেক বেশি। বাজারে আগের চেয়ে ভোগান্তি অনেক কম, অনেক কম। আমরা আশা করতেছি হয়তো এই গভর্নমেন্ট আরো ভালো কিছু করবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের আরও মনিটরিং বাড়ানোর দাবি বাজার সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের শান্তিনগর এলাকার ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত হুসাইন ও তার বোন জিন্নাত ভাদুঘর খাদেমের মাঠ এলাকার আক্কাস মিয়ার সন্তান। বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখেন। বাংলা সাহিত্য বিকাশে 1 যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল আয়োজিত ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও এইবারের আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতিমান লেখক হাসনাত আব্দুল হাই। এছাড়া আমিনুল ইসলাম ভুইয়া, ধ্রুব এজ এবং উম্মে ফারহানা 2020 সালের শ্রেষ্ঠ সাহিত্যকর্মের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কৃত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমিক সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রতিটি বিভাগে পুরস্কারের সঙ্গে দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননাপত্র। 3 শ্রেণীতে জমা পড়ে 467 বই। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন জানান, এই পুরস্কার দেশের সাহিত্যকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।